ভারতের পার্সপেক্টিভ থেকে একটু আলোচনাতে আসি, কারণ এবার ব্রিক্স প্রেসিডেন্সি ইন্ডিয়াতে রয়েছে। সদ্যই আমেরিকার সঙ্গে একটা এফটিএ সাইন হয়েছে ভারতের। কিছু কিছু ট্যাক্স ভারতীয় পণ্যের ওপরও কমেছে, 18% নামিয়ে আনার কথা এখনও সেটা বলা হয়েছে, এবং কিছুদিনের মধ্যে সেটা হয়তো কার্যকর হয়েও যাবে। ইরানের সঙ্গেও ভারতের একটা ভালো সম্পর্ক রয়েছে। ব্রিক্স প্রেসিডেন্সিতে যোগ দিতে ইরানও কিন্তু এবার ভারতে আসছে আগামী কয়েক মাসের মধ্যে। সুতরাং ভারত এবার কোন দিকে যাবে? ওটা কথা বলি শুনুন। আমরা পাড়া কালচারে সবাই থাকি তো। এবার ধরুন পাড়ায় রামবাবুর বাড়ির সাথে শ্যামবাবুর বাড়ি কলতলার জল নিয়ে ঝামেলা লাগছে, হুম। ঠিক আছে? আপনার সাথে রামবাবুরও খুব ভালো সম্পর্ক, আপনার সাথে শ্যামবাবুর ভালো সম্পর্ক কেন? আপনি শ্যামবাবুর মুদিখানার দোকান থেকে জিনিসপত্র কেনেন আপনার বাড়ির জন্য। হ্যাঁ। এইবার তখন আপনি কি হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে একটা ঝাঁটা নিয়ে দামাদাম করে শ্যামবাবুকে পেটাতে শুরু করে দেবেন? নাকি আপনি আপনি রামবাবুকে বলবেন এই নিন আমি ঝাঁটা সাপ্লাই করছি, আপনি পেটান শ্যামবাবুকে, আমি দেখছি কি হয় তারপরে। তো সুতরাং ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা ওদের দুজনের যে ঝামেলা। আপনি একটা ভদ্র মানুষ হিসেবে কি করতে পারেন? আপনি দুজনকে বলতে পারেন দেখুন যেটা করছেন এটা ঠিক না, আপনারও মুদিখানার দোকান আছে সেখানে সেল কমে যাবে। আপনি অন্য রামবাবুকে বললেন দেখুন এইগুলো করলে আপনার অর্থনৈতিক ক্ষতি হতে পারে, এই জিনিসটা আমরা মেনে নিলাম না। এইবার এই জিনিসটা কখন ইন্টেলিজেন্সে পরিণত হবে? ভারতবর্ষের যদি রকম কোনোভাবে এই শ্যামবাবু কোনোভাবে একটা ইট ছুঁড়ে মেরে দিল, "এই আপনি কেন এসছেন আমাদের মাঝখানে?" দাম করে একটা ইট ছুঁড়ে মেরে দিল, তখন জিনিসটা ডাইরেক্ট ইন্টারভেনশন হয়। কারণ আদারওয়াইজ ভারত ইন্ডিয়া যে ডাইরেক্ট ভারত ইন্টারভেনশনের পক্ষে যাবে ভারত না। যেখানে বসবাস করছে, ভারতের আশেপাশে রামবাবু শ্যামবাবুরা তো খুব একটা ভালো নয়, তাই ভারতকে তাদেরকে সমঝেই চলতে হয়। আমি 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 আপনাকে বলছি শুনুন, একটা খুব সহজ কথা। আমেরিকার দেশটার ম্যাপটাকে আপনি চোখের সামনে রাখুন। হুম। আপনি একটা জিনিস দেখবেন, আমেরিকার আশেপাশে যে দেশগুলো আছে আপনি একটা দেশকেও বলতে পারবেন টেরারিস্ট নেশন বা যেখানে টেরারিস্ট হাব হয়? একটা দেশকে বলুন, আপনি বলতে না। পারবেন? ঠিক আছে। আমেরিকা কাকে থ্রেট করে? কানাডাকে। আমেরিকা কাকে থ্রেট করে? ব্রাজিল, মেক্সিকো, ভেনেজুয়েলা। হ্যাঁ, মানে কোনো মানেই হয়, আর্জেন্টিনা, না, কিউবা, মানে তো একটা আছে। মানে তো শুভাশিস একটা আছে, কারণ আপনি যে মেক্সিকো। দেশগুলোর কথা বললেন, এই দেশগুলোতে প্রচুর সম্পদ রয়েছে। ওই মেক না না, আমেরিকা। দ্যাটস এ ডিফারেন্ট থিং। দ্যাটস এ ডিফারেন্ট থিং। আমি আমি বলতে চাইছি মানে এখান থেকে আমেরিকার সাথে, আমেরিকা তো এদের মধ্যে বলতে পারে না কারোর কাছে যে আমার দেশে বিরাট বিরাট ভাবে আক্রমণ করে দেবে, এই করে দেবে, এই করে দেবে, বা না। যুদ্ধে চলে আসবে। নোবডি উইল গেস দ্যাট। বাট সেই আমেরিকার ভিতরে এই আফগানিস্তান থেকে, এই পাকিস্তান থেকে প্লেন উড়িয়ে গিয়ে টুইন টাওয়ার ফেলে দেওয়া হয়। সেই আমেরিকার ভিতরে দিনের পর দিন অ্যাটাক তৈরি করে দেওয়া হয়। কি হয় না? হচ্ছে তো। অবশ্যই, অবশ্যই। আমাদের ভারতবর্ষের ম্যাপটা দেখুন। আমরা আগলে রেখেছি ছিলাম এতদিন ধরে কাকে? বাংলাদেশকে। আমাদের মাথার উপরে কে? পাকিস্তান। আমাদের এপাশে কে? এখন যদিও যথেষ্ট ঠিকঠাক রিলেশন আছে, চায়না। চায় না। তো আমাদের আমাদের যে যে দেশগুলো ঘিরে রাখে, আমাদের অ্যাক্টিভেশন বা বয়লিং পয়েন্টারটা অনেক নিচে। আমরা যে কোনো সময় আগুন ধরে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশকে আমরা জানি কিভাবে সুরক্ষিত রাখতে হয়। আমরা জানি এক্স্যাক্টলি কিভাবে কনফ্লিক্টে ইন্ডালজ হতে হয়। আমরা জানি এক্স্যাক্টলি কিভাবে কনফ্লিক্ট থেকে বেরিয়ে আসতে হয়। খুব পশ লোকালিটির লোকরা কোনোদিনই জানবে না আগুন লাগলে কিভাবে বাড়ি ছেড়ে পালাতে হয়। যখন একটা বিল্ডিং এ আগুন লাগে না, দেখবেন খুব পশ একটা বিল্ডিং, সেই বিল্ডিং এ খুব বড় 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 লোক, অর্থনৈতিক ভাবে সচ্ছল লোকেরা থাকে। সেই বিল্ডিং এ ধরো আগুন লেগে গেল, সেখানকার লোকরা তখন ঠিকভাবে জানে না সিঁড়ি দিয়ে পালাতে হয় না আপনার লিফট ধরে পালাতে হয়। কিভাবে পালাবো? আমি 40 তলার কিন্তু উপরে এই থাকি, যে আপনি জানি না। আগুন লাগার কথা বললেন না, আমার একটা পয়েন্টার এই গত না, লেট মি 24। ফিনিশ, লেট মি হ্যাঁ, ফিনিশ, হ্যাঁ, লেট মি ফিনিশ দিস। হ্যাঁ। কিন্তু এই সেম সেম জিনিস আপনি যদি একটা বস্তির লোককে দেখেন, তারা কিন্তু যে কোনো মুহূর্তে আগুন লাগলে পালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। কেন জানেন? কারণ তারা এই ধরনের ক্রাইসিস সিনারিও হ্যান্ডেল করতে অভ্যস্ত। ভারতবর্ষের মিলিটারি পাওয়ারটাকে যখন মানে এক্সিস্টেন্সিয়াল স্ট্যাটাসে দেখবেন, তখন দেখবেন আমরা কিভাবে আমাদের কনফ্লিক্ট জোনে থেকেও নিজেদেরকে সামলে রাখতে জানি। সুতরাং উই নো আওয়ার পাওয়ার স্ট্যাটাস। তো আমরা এই জন্য মিলিটারি ওয়াইজ পেনিট্রেট না করলেও আমরা ডিপ্লোম্যাটিক্যালি অবশ্যই পেনিট্রেট করব যদি দেখি আমাদের কোনো বন্ধু দেশকে দিনের পর দিন আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে অযাচিত ভাবে। ঠিক। এবং আপনি যেটা বললেন এই যে আগুন লাগার কথাটা, আমরা যে বিষয়টা অলরেডি দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু একটা প্রভাব পড়তে শুরু করে দিয়েছে যুদ্ধের আশঙ্কায়। কি হয়েছে না, ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে, সেটা ডলার
71-এর কাছাকাছি, মানে ডলার প্রতি 71-এ সেটা কাছাকাছি, কিন্তু $71 করে ইতিমধ্যেই দাম বেড়ে গেছে। এবং এটা ভারতের অর্থনীতিতেও একটা প্রেশার এসে পড়বে, কারণ ইরান থেকে প্রচুর তেল এখনো পর্যন্ত ভারতে ঢুকছে। আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটের উপকূল হয়ে অলরেডি আরব সাগর হয়ে ভারতে ঢুকছে। হ্যাঁ, এবার এই যে আমি যতটা জানি, আমি জানি না এখন আপনি হয়তো আপডেটেড আমাকে বলতে পারবেন, আপনাকে যখন ইন্টারভিউ দিচ্ছিলাম আমি তখনই জানতাম যে হয়তো এই সময়ের মধ্যে হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার একটা ব্যাপার চলছে। ঠিক একদম। আছে, হতে পারে সেটা অলরেডি হয়ে গেছে বা হবে, আগামী 1-2 ঘন্টার মধ্যেই হয়তো এরকম কোনো ডিসিশন পেতে পারবে। আমি এক জায়গা থেকে পড়ে জানছিলাম। তো ইফ দিস কাইন্ড অফ থিংস হ্যাপেন ইমিডিয়েটলি, সেটা কিন্তু অবশ্যই একটা অর্থনৈতিক প্রবলেম, অবশ্যই অবশ্যই একটা অর্থনৈতিক চাপ আসবে, প্রেশার আসবে। দেখুন, যদি কোনো লোক মনে করে যে আচ্ছা। আপনি একটা 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 দাবানলের মধ্যে বসে আছেন, হুম। এবং সে দাবানলের মধ্যে তো পিকনিক করা যায় না, আপনি একটা সারা জঙ্গলটা জ্বলছে, আপনি সেখানে বসে বনফায়ারে আপনি আগুন জ্বালিয়ে চিকেন খাবেন, আপনি চা কফি বিস্কুট খেয়ে আরামসে ঘুমোবেন, এটা তো হতে পারে না। এটা ক্রাইসিস সিনারিও, অবভিয়াসলি আপনার জীবনশৈলীতে এটার উপর প্রেশার পড়বে। চারিদিকে যুদ্ধ যুদ্ধ রব। যারা আজকে কলকাতা বা ভারতবর্ষে বসে প্রচার মাধ্যমে বসে বসে বড় বড় কথা বলছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ওয়ার করুন, এই করুন, ওই করুন, তাদেরকে বলা উচিত যান গিয়ে ইউক্রেনে জিজ্ঞেস করুন ওয়ার মানে কি। যান গিয়ে জিজ্ঞেস করুন রাশিয়ার সেই জায়গাগুলো যেখানে ইউক্রেন হিট করেছে সেখানে ওয়ার মানে কি। যান গিয়ে জিজ্ঞেস করুন ইরানের সেই জায়গাগুলোতে যেখানে আমেরিকা হিট করেছে সেখানে ওয়ার মানে কি। শুনুন, এই বড় বড় কথা বলার আগে একটা জিনিস সাধারণ মানুষকে বুঝতে হবে, গোটা বিশ্ব কিন্তু ভালো অবস্থানে নেই। একদম একদম, এটা স্পষ্ট। তুলনামূলকভাবে আমরা বেটার কন্ডিশনে আছি, তুলনামূলকভাবে আমরা বেটার কন্ডিশনে আছি। অযাচিত ঝামেলায় মাথা গলিয়ে নিজের নাক কাটাবার এট দিস পয়েন্ট অফ টাইম প্রয়োজনীয়তা নেই নেই নেই। একটু সহযোগিতা যদি আমরা করি, আমাদের সরকার কিন্তু যথেষ্ট স্টেবল পজিশনে দেশকে এখনো রাখতে পেরেছে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না, আমি এটা যথেষ্ট অ্যানালাইসিস করে কথাটা বলছি। আমাদের গভর্নমেন্ট ইলেক্টেড হয়েছে 2024-এ, 2029 অব্দি তার রেজিম। এই 2029-এর ভোট দিতে গিয়ে আপনি যা খুশি ডিসাইড করুন, সেটা আপনার রাজনৈতিক বক্তব্য। কিন্তু এখন আমরা 2026-এ দাঁড়িয়ে আরো 3 বছর যখন গভর্নমেন্টটাকে দেব, উই মাস্ট স্ট্যান্ড বাই দি গভর্নমেন্ট, আদারওয়াইজ চোখের নিমেষে আমাদের দেশ দ্বিতীয় একটা ডিপ স্টেটের আগ্রাসনের শিকার হতে সময় লাগবে না, 6 মাসের মধ্যে 70 স্টেটাস বলতে যাবে। তার জন্য কোথাও না কোথাও গিয়ে ব্যালেন্স ভাবনা চিন্তাটা ভীষণভাবে প্রয়োজনীয়। রিজিওনালিস্টিক মাইন্ডসেট থেকে বেরিয়ে আসুন। আপনার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, আক্ষেপ থাকতে পারে, কিন্তু সেই রাজনৈতিক আক্ষেপটাকে আপনি অবশ্যই অবশ্যই দেশের 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 স্বার্থ যখন রয়েছে তখন সকলকে সেই বৃহত্তর স্বার্থটা বুঝতেই হবে। আমি শুভাশিস, আমাদের সঙ্গে থাকুন। আমি একটু ইকুয়েশনগুলো যদি আপনাদের সামনে তুলে ধরি, আমি একটু ছবিগুলো দেখাতে বলবো। আমেরিকা এবং ইরান দুটো জায়গারই ছবি দেখাবো। প্রথমে আমরা ইরানের ছবিগুলো দেখাই, যে ইরানের বেশ কিছু স্যাটেলাইট ইমেজে ধরা পড়ছে যে তারা কিন্তু একেবারে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়েছে। স্যাটেলাইট ইমেজের ছবিগুলো দেখা যাচ্ছে, এই যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে